অনেক সময় মনে হয় যে আমি আত্মহত্যা করব, হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমি আর বেঁচে থেকে লাভ নাই। আমরা 5 4 3 2 1 হ্যাঁ এই একটা মেথডে আমরা গ্রাউন্ডিং টেকনিকটা ইউজ করতে পারি। পরীক্ষা রিলেটেড আর কানেক্টেড থাকেন না, যে সৃষ্টিকর্তার সাথে আল্লাহর সাথে আপনার কথাবার্তাটা চলতে থাকুক। আপনি আপনার নামাজে আপনার প্রার্থনায় আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট যেন আসে সেই দোয়াটা করবেন। আশঙ্কা তৈরি করে যে আমি পারছি না, আমি কখনোই ঠিক মতো হচ্ছে না, কন্টিনিউয়াস আমি যে শুনতেছি, আমি সারাদিন শুনি যে তুই তো আজকে 12 ঘন্টা পড়তে পারলি না। পরিবারের অনেক বেশি চাপ যে ছেলে ডাক্তার হবে, মেয়ে ডাক্তার হবে, যে আর সে প্রেশার নিতে পারে না, সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, বা শেয়ার করতে যদি অস্বস্তি ফিল করে, তাহলে আসলে আমি বাচ্চা থেকে বেস্ট আউটপুটটা পাবো না। ডাক্তারই হতে হবে, ডাক্তার না হলে জীবনের কোনো মূল্য নাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সামনেই করানো আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2025। এই পরীক্ষা নিয়ে তোমাদের যেন চিন্তার কোনো শেষই হচ্ছে না। তোমাদেরকে এই দুশ্চিন্তা থেকে দূর করতে আমরা নিয়ে এসেছি স্পেশাল সেশন অন স্ট্রেস ম্যানেজমেন্ট বিফোর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। আজকের এই স্পেশাল পডকাস্টে আমাদের সাথে উপস্থিত আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাকিম ফারুকী স্যার। তিনি উচ্চতর ডিগ্রি সাইকিয়াট্রিতে এমডি অর্জন করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। স্যার বর্তমানে কর্মরত আছেন সহকারী অধ্যাপক হিসেবে ইবনে সিনা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে? ধন্যবাদ, আমি বেশ আনন্দিত এবং কিছুটা এক্সাইটেডও। কারণ রেটিনা থেকে যখন আমার সাথে যোগাযোগ করা হলো যে এই বিষয়ে কথা বলতে হবে, তো প্রথমেই আমার যেটা মনে পড়েছে, আমি এককালে রেটিনার স্টুডেন্ট ছিলাম, আমি এককালে রেটিনায় টিচার হিসাবে পড়িয়েছি। সুতরাং রেটিনা কাইন্ড অফ আমার নিজস্ব একটা জায়গা, তো সেখানের ডাকে সাড়া না দিয়ে তো আসলে কোনো উপায় নেই। এবং আমি খুব আনন্দিত হয়েই আজকে যথেষ্ট ব্যস্ততার মাঝখানেও সময় বের করে আজকে এখানে এসেছি। ভালোই লাগছে, ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে একটু সময় করে দিয়েছেন। জি স্যার, আমাদের এই যে পরীক্ষার্থীরা যে পরীক্ষা দিবে, সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো একটু চাপ থাকেই, কিন্তু এই চাপটা কি হচ্ছে অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার তুলনায় একটু বেশি, একটু তীব্র আপনার কাছে মনে হয় কিনা? এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে অবশ্যই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই একটা চাপের বিষয় থাকে, কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই পরীক্ষাটার সাথে আরও অনেক ধরনের অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর এসে যোগ হয়। যেমন একটা তো হচ্ছে পরীক্ষা ভীতি বা পরীক্ষার চাপ, এর পাশাপাশি সামাজিক এবং পারিবারিক একটা প্রত্যাশার চাপ যোগ হয়। যারা এই শেষ সময়ে এসে অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগছে, তারা গড়পড়তা বেশ ভালো মানের স্টুডেন্ট, সবসময় তারা ভালো স্টুডেন্ট হিসেবেই পারফর্ম করে এসেছে। স্বাভাবিকভাবেই তাদের কাছে তাদের পরিবারের অনেক বেশি চাপ, যে ছেলে ডাক্তার হবে, মেয়ে ডাক্তার হবে, আশেপাশের আন্টি, আশেপাশের চাচারা এবং আত্মীয় স্বজনরা সবাই একটা অপেক্ষা করছে যে এই রেজাল্টটা কী হবে সেটা জানার জন্য। এটা একটা বাড়তি চাপ যোগ করে। এছাড়া আমরা যদি চিন্তা করি, এখানে কাজ করে অনিশ্চয়তার ভয়। তার মানে চান্স হবে কি হবে না এটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকে। মানে এটা এমন একটা জায়গা বা স্টেজ জীবনের, যে এই পরীক্ষাটার সফলতার মাধ্যমে বাকি জীবন আমার কি পরিচয় হবে সেটা ঠিক হয়ে যাবে। তো এইখানে এসে এই অনিশ্চয়তাটা যখন জেকে বসে মনের মধ্যে, তখন একটা আলাদা ভয় কাজ করে। এর বাইরে আমরা যদি চিন্তা করি, আত্মমূল্যায়নের একটা ভয় কাজ করে। মানে আমি সারা জীবন যাই পারফর্ম করে আসি, আমি হয়তো টপার, আমি হয়তো স্কুলে ফার্স্ট বয় ছিলাম, ফার্স্ট গার্ল ছিলাম, অথবা প্রথম দিকের স্টুডেন্ট, কিন্তু অথবা আমি এসএসসি এইচএসসিতে A+ পেয়েছি, গোল্ডেন A+ পেয়েছি, কিন্তু এই সব আত্মমূল্যায়ন দেখা যাবে যে এই পরীক্ষাটায় এসে যদি আমি চান্স না পাই, ভালো একটা রেজাল্ট না করি, তাহলে মনে হবে আমি আসলে এতদিনের এই অর্জনগুলো সব বৃথা হয়ে যাচ্ছে, এরকম একটা চাপ কাজ করে। এর বাইরে আমরা যদি চিন্তা করি, সহপাঠীদের সাথে তুলনা হয়, অর্থাৎ মানে আমি চান্স পেলাম কিনা, বা এর চেয়ে বেশি ভয় কাজ করে অনেক সময় যে আমি না পেলেও অন্য আরেকজন তো পেয়ে যাচ্ছে, আমার খুব ভালো বন্ধু, আমার খুব বেস্ট ফ্রেন্ড দেখা যাচ্ছে যে চান্স পেয়ে যাবে। তো এইটা আবার অনেকে নিতে পারে না, যে তাহলে আমার কি হবে, আমার অবস্থানটা কি হবে সমাজে, সবাই আমাকে কিভাবে মূল্যায়ন করবে। মানে এই ওভারঅল একটা মানে সাইকোসোশ্যাল স্ট্রেসর হিসাবে এটা কাজ করছে। এই জন্য অন্যান্য পরীক্ষার চেয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য যে ভর্তি পরীক্ষাগুলো আছে, সেখানে আরও বেশ কিছু নতুন চাপ এসে যোগ হয়। তো ওভারঅল এটাকে আমরা এইভাবেই তাহলে মানে দেখতে পাচ্ছি আসলে। স্যার, এই যে উদ্বেগ ও দুশ্চিন্তা মোকাবেলার কৌশল কেমন হতে পারে? যেমন আমরা বলতে পারি পড়তে বসলে মনোযোগ আসে না, বা একটু বিরক্ত লাগে, ঘুম আসে না, বা হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যায়। এই জিনিসগুলো কি আমাদের স্বাভাবিক উদ্বেগ, নাকি এর পিছনে কোনো মানসিক কারণ থাকতে পারে? ভালো একটা প্রশ্ন করেছেন আপনি।
এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু কথা বলতে চাই স্ট্রেসের ধরন নিয়ে, তাহলে উত্তরটা মানে বুঝতে সুবিধা হবে যে কোন স্ট্রেসটাকে আমি আসলে ফেস করব আর কোনটাকে আমি নিতে চাচ্ছি না। সাধারণত 3 ধরনের স্ট্রেস আমাদের উপরে কাজ করে। একটা হচ্ছে ভালো স্ট্রেস বা গুড স্ট্রেস, এটাকে ইউ স্ট্রেস বলে। এরপরে হচ্ছে ডিস্ট্রেস, যেটা নেতিবাচক একটা জিনিস। আর আরও একটু নেতিবাচক বিষয় হচ্ছে ক্রনিক স্ট্রেস। ইউ স্ট্রেসটা হচ্ছে যেটা আমাকে একটা কোনো কিছু অর্জন করার জন্য মোটিভেটেড করবে, মানে সহজ কথায় যদি বলতে চাই, এটা হচ্ছে আমার একটা গোল অর্জনের জন্য যে মোটিভেশন হিসেবে কাজ করবে। আমি রেগুলার পড়াশোনা করব, আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমার সিলেবাস শেষ করব, এই বিষয়গুলা আমাকে যে তাড়া দিবে বা এটার জন্য আমি যেটা চেষ্টা থাকবে, সেটাকে আমরা ইউ স্ট্রেস বলতে পারি। আর ডিস্ট্রেস হচ্ছে যখন এটা মেল অ্যাডাপটিভ হয়ে যায়, মানে এই স্ট্রেসটা যখন আমি আর নিতে পারি না, ব্যর্থতার ভয়, আমার পড়াশোনার যে বোঝা সেটা যদি আমাকে আমার উপর চেপে বসে, এর বাইরে অতিরিক্ত চাপ যদি আমি মানে হ্যান্ডেল করতে হয় আমাকে, এবং এর ফলে একটা ডিস্ট্রেস যদি তৈরি হয়, সেটাকে মানে ডিস্ট্রেস বলতে অসুবিধা যদি তৈরি হয়, সেটাকে আমরা ডিস্ট্রেস বলতে চাই। আর এই ডিস্ট্রেসটাই যখন অনেক দিন ধরে পারসিস্ট করে, ধরেন আমি পরীক্ষার প্রস্তুতি, সাধারণত আমরা এই ধরনের পরীক্ষাগুলোর প্রস্তুতি 3 মাস 4 মাস বা কেউ 6 মাস ধরে নিচ্ছে, তো নিতে নিতে অনেক লং স্ট্যান্ডিং যদি ডিস্ট্রেস কাজ করে, সেটা তখন ক্রনিক স্ট্রেস হয়ে যায়, যেটা বার্ন আউট তৈরি করে। মানে একটা নিস্তেজ বা শিথিল একটা অবস্থা তৈরি হয়, মনে হয় যে আমি আর কোনো কিছুই পারছি না, একটা যে মিনিমাম উদ্যম থাকে বা একটা চালিকা শক্তি থাকে, সেটাও আসলে আর তখন কাজ করে না। তাহলে স্ট্রেস, সব স্ট্রেসই খারাপ না, কিছু পরিমাণ স্ট্রেস থাকা উচিত, এবং সেটা না থাকলে আমার রেজাল্ট ভালো হবে না। আবার খারাপ স্ট্রেসটাকে আমাদেরকে মোকাবেলা করতে জানতে হবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে, অথবা সফল পরীক্ষার্থী তারাই যারা ডিস্ট্রেস এবং ক্রনিক স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে এটাকে ইউ স্ট্রেসে কনভার্ট করতে পারে এবং ওভারঅল একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। তো এখন আমরা কিভাবে স্ট্রেস ম্যানেজ করব বা মোকাবেলা করব? শুরুতেই আমরা কিছু ছোট ছোট বিষয় যদি ঠিক করে ফেলতে পারি প্রস্তুতির সময় থেকেই, তাহলে সাধারণত দেখা যায় বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। যেমন ধরেন একটা রুটিন যদি আমি তৈরি করতে পারি, যে আমি আমার টোটাল পড়াশোনাটাকে একটু ওভারঅল ধারণা নিয়ে ভাগ ভাগ করে ফেলা, যে কবের মধ্যে কোন অংশটুকু আমি শেষ করব, এবং দিনের কোন সময় পড়ব, কোন সময় রেস্ট নিব, কোন সময় একটু আমার রিক্রিয়েশনের মানে সময় বের করে নিতে হবে, এই বিষয়গুলো যদি আমরা একটু ভাগ করে নিতে পারি, এটা রুটিন লাইফ, তাহলে দেখা যায় যে খুব বেশি ডিস্ট্রেস তৈরি হয় না। এর বাইরে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি, অথবা রিল্যাক্সেশনের জন্য যখন খুব বেশি অস্থির লাগে, দম বন্ধ মনে হয়, যে মনে হচ্ছে আর হচ্ছে না, টায়ার্ড লাগতেছে, তখন আমরা রিল্যাক্সেশন টেকনিক হিসাবে আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারি। এছাড়া আমরা যদি চিন্তা করি, আমরা নেগেটিভ যে চিন্তাগুলো আমাদের মধ্যে আসে, যে আমি হয়তো পারবো না, আমি হয়তো ফেল করব, আমি কোনো কিছুতেই হয়তো চান্স হবে না আমার, এই ধরনের নেগেটিভ চিন্তাগুলো যখন আসবে, তখন এগুলাকে আমার প্রিভিয়াস অ্যাকশন দিয়ে চ্যালেঞ্জ করতে হবে, যে না, আমি তো আসলে এর আগেও পেরে আসছি, যে পরীক্ষাটা যে সময় আমরা দিচ্ছি আমাদের জন্য সেটাই কিন্তু বড় পরীক্ষা। ক্লাস 2তে পড়ে যে বাচ্চাটা ফার্স্ট টার্ম পরীক্ষা দিচ্ছে অথবা ক্লাস টেস্ট দিচ্ছে, অথবা তার জন্য কিন্তু সেটাই একটা বড় পরীক্ষা। তো সেই সময়ের স্ট্রেস কিন্তু সে ওভারকাম করে আসছে। এসএসসি পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস পেয়ে আসছি আমি, এইচএসসিতে আমি যখন পরীক্ষার হলে যাচ্ছিলাম একই ধরনের স্ট্রেস আমাকে কষ্ট দিচ্ছিল। তো সেই জিনিসগুলো যদি আমি ওভারকাম করে আসতে পারি, এইটাও আমি পারবো। এই যে নেগেটিভ চিন্তাটাকে পজিটিভ দিয়ে আমরা চ্যালেঞ্জ করতেছি, এইটা আমাদেরকে হেল্প করবে। এর বাইরে আমরা যদি চিন্তা করি, একটু সোশ্যালাইজ থাকা, একটু মানে একদম একঘরে না হয়ে যাওয়া, একদম একা একা সময় কাটানো, এটা বা পড়াশোনার অনেক বেশি গুরুত্ব দিতে গিয়ে টোটাল যদি আমি আমার আশেপাশের সমাজ থেকে আমার সকল ধরনের রিলেশন কাট আপ করে ফেলি, তাহলে এটা আরেকটা অন্যরকম দমবন্ধ অবস্থা তৈরি করতে পারে। তো সোশ্যালাইজেশনের গুরুত্ব এখানে আছে, তবে সেটা লিমিটেড। অনেক বেশি সোশ্যালাইজেশন হতে গেলে আবার প্রিপারেশনের ঝামেলা হবে। তো ওভারঅল এই জিনিসগুলা দিয়ে আমি মনে করি যে স্ট্রেসটাকে আসলে ম্যানেজেবল অবস্থায় রাখা যায়, বা ওই যে ইউ স্ট্রেসে কন্ট্রোল করা যায়। ডিস্ট্রেস বা ক্রনিক স্ট্রেসের দিকে আর হয়তো যাবে না যদি আমরা এভাবে একটু কন্টিনিউ করতে পারি। জি স্যার, আসলে অনেক সুন্দর করে বলেছেন স্যার, আমরা তো আসলে এভাবে কখনো ভেবেও দেখিনি। তো এটা আমার বিশ্বাস যে আমাদের স্টুডেন্টরা তাদের জন্য বুঝতে সহজ হবে যে আসলে কোথায় তাদের গ্যাপটা হচ্ছে। তো তারপরেও স্যার অনেক স্টুডেন্ট আমাদেরকে এভাবে অভিযোগ করে, বিশেষ করে তারা হচ্ছে মনোযোগ ধরে রাখতে পারতেছে না, অনেক পড়তেছে কিন্তু পড়া মনে থাকতেছে না, বা পড়ায় ফোকাস তারা করতে পারতেছে না। এই যে এটার পিছনে মানসিক সমস্যা কি হতে পারে, বা এটা থেকে আসলে উত্তরণের উপায় কি স্যার? আচ্ছা, এটা আসলে মনোযোগ ধরে রাখা এবং মনে রাখা, এই দুইটা জিনিসই অ্যাংজাইটির কারণে ব্যাহত হয়।
বা অনেক বেশি যখন প্যানিকড হয়ে যায় মানুষ, তখন দেখা যায় যে অনেক এফোর্ট দিচ্ছে কিন্তু আউটকামটা সেরকম হচ্ছে বলে মনে হয় না। তো এখন যে আসলে যে সময়টাতে আমরা বাস করি, আমরা অনেক আশেপাশের অনেক কিছু দ্বারা নিয়ন্ত্রিত হই। ডিজিটাল একটা লাইফ আমাদের। এই ডিজিটাল যে সোশ্যাল মিডিয়া, এই মিডিয়া আমাদের আসলে অ্যাটেনশন স্প্যানকে অনেক বেশি প্রভাবিত করে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা এখন আমাদের হাতে যখন মোবাইল থাকে, আমরা যখন স্ক্রল করি, দিনকে দিন আমাদের এই যে ভিডিও কন্টেন্টগুলা, এগুলার সময় কমে আসছে। একটা সময় গত 4-5 বছর আগেও আমার মনে আছে যে একটা ভিডিওর স্প্যান ছিল 3 মিনিট 5 মিনিট, হ্যাঁ, ছোট ছোট নাটিকার মতো, এবং আমরা সেটা দেখতাম। এখন আস্তে আস্তে দেখবেন যে রিলস আসছে, শর্টস আসছে, মানে প্রতিটা জিনিস ছোট হয়ে আসছে, হ্যাঁ, এবং 30 সেকেন্ড 1 মিনিট এর বেশি আমরা একটা জিনিসের দিকে আর তাকিয়ে থাকছি না। এবং যখন আমি ক্রমাগত এই স্ক্রলিংটা এইভাবে করে অভ্যস্ত, তো সেটা যখন আমি আমার বইয়ের পড়ায় এসে মনোযোগ দিতে যাচ্ছি টানা 10 মিনিট, টানা 20 মিনিট, তা আমার ব্রেইন তো আসলে এটা সুইচ করতে পারছে না এত দ্রুত, সেই কারণে ঝামেলা হচ্ছে। তাহলে আমি যখন মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি আসলে আমার পড়াশোনাতে মনোযোগ দিব, সে সময় আমাকে বিশেষ কিছু টেকনিক ইউজ করা উচিত। যেমন 1 নাম্বার হচ্ছে ডিজিটাল ডিটক্স। আমি যদি বলি যে খুব ভালো হয়, জানি না সম্ভব কিনা আদৌ এখন যে অবস্থা আমাদের, যে আমরা যদি আমাদের স্মার্টফোনগুলোকে সুইচ অফ করে ফেলতে পারি, অথবা এমন একটা অবস্থায় যেতে পারি অন্তত অ্যাটলিস্ট যখন পড়তে বসছি তখন যেন আমাদের সামনে স্মার্টফোনটা না থাকে। কারণ ক্রমাগত নোটিফিকেশান, ক্রমাগত টুংটাং যে শব্দগুলো হয়, সেগুলো আমাদের মনোযোগকে নষ্ট করে। তো স্মার্টফোন ইউজের ক্ষেত্রে তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে, এটা 1 নাম্বার। তারপরে পড়া, যেহেতু আমাদের মনোযোগ কম, সেহেতু আমাদের স্পেশাল টেকনিক ইউজ করে তাহলে আমরা মনোযোগ বাড়ানোর চেষ্টা করি। সেটা হতে পারে, একটা খুব প্রচলিত টেকনিক আছে, পোমোডারো টেকনিক বলে এটাকে, হ্যাঁ, যে এটা অনেকটা এরকম যে আমি একটানা 1 ঘন্টা পড়লে আসলে আমার জন্য বসে থাকা কঠিন। আমি আমার জন্য একটা নির্দিষ্ট টাইম সেট করব যে আমি 20 মিনিট বা 25 মিনিট করে পড়বো একটানা। এই সময় আমি উঠবো না, আমি এই সময় কোনো কিছুর দিকে তাকাবো না, আমি একদম খুব ভালো মনোযোগ দিয়ে 25 মিনিট পড়বো, এরপরে 5 মিনিটের একটা ব্রেক নিব। এমনও হতে পারে যে এই 5 মিনিটের ব্রেকে আমার যদি খুব ইমার্জেন্সি হয়, আমি হয়তো মোবাইলটা নিয়ে 1-2টা মেসেজ যদি আসে সেটা রিপ্লাই দিলাম, জরুরি ফোন করা লাগে সেটা করলাম। আদারওয়াইজ এই 25 মিনিটের ব্রেকে আমি আর অন্য কোনো দিকে মনোযোগ দিব না। তো এইভাবে আপনি যখন সময়টাকে ভাগ করে করে পড়বেন, তখন দেখবেন যে আগের চেয়ে ভালো পড়া হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, আমরা যেটা মিস করে যাই বা মনে করি যে অনেক বেশি পড়ার জন্য আমরা রাত জাগি, যে কোনো সময় আমরা নষ্ট করব না, হ্যাঁ, ডেইলি 18 ঘন্টা, অনেকে আছে 19 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত পড়তে চেষ্টা করে, ফজরের নামাজ পড়ে তারপরে ফজর পড়ে ঘুমাচ্ছে। তো এই যে এটা একটা একদিকে চিন্তা যে আমি অনেক বেশি সময় ধরে পড়ছি, কিন্তু আমি যা পড়ছি এটা তো আমার ভিতরে নিতে হবে, আমার মেমোরিতে তো এটা স্টোর হইতে হবে। আমার মাথা তো মেশিন না, হ্যাঁ, মানুষের মস্তিষ্ক সুপার ন্যাচারাল একটা জিনিস, অনেক ক্ষমতা, কিন্তু তারপরেও তো তার লিমিটেশন আছে। তো সো ডেইলি, এবং আল্লাহ তো মানুষকে বানিয়েছেন একটা প্রোগ্রামিং করেই, যে সে সকালবেলা উঠবে, কাজ করবে, রাতে গিয়ে নির্দিষ্ট সময় ঘুমাবে, আদারওয়াইজ সে সঠিকভাবে পারফর্ম করতে পারবে না। এই পড়াশোনাটা টোটাল জার্নিটাতে আমি যদি আমার রাতের ঘুমের যে টাইমটা, এটাকে যদি ফিক্স করে ফেলতে পারি যে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা সময় আমি ঘুমাবই, এরপরে যা পড়া হয় আপনি রাতের এই 2 ঘন্টা বেশি পরে যে আউটপুট পাবেন, আপনি একদম মিলিয়ে দেখবেন, আপনি রেগুলার যদি 6-7 ঘন্টা ঘুমান, এই 2 ঘন্টা কম পড়েন, সেটা আপনাকে বেটার আউটকাম দিবে। কারণ আপনি অন্য সময় যে পড়াটা পড়ছেন সেটা আপনি তখন পরে ভালোভাবে রিট্রাইভ করতে পারবেন। তাহলে ঘুমটা খুব রেগুলার হওয়া জরুরি। এর বাইরে শারীরিক অ্যাক্টিভিটি, আমরা পড়তে 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 এমন অনেক সময় হয় যে আমরা রুম থেকে বের হই না, চেয়ারে বসে থাকি অথবা বাইরে হাঁটতে যাই না। তো সেগুলা আসলে ক্ষতিকর। কিছুটা শারীরিক অ্যাক্টিভিটি আপনি যদি রেগুলার একটু হাঁটেন, রেগুলার একটু যদি এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আমরা ছোটবেলায় স্কুলে যে পিটিগুলা করতাম, হ্যাঁ, যে ডানে বামে হাত পা নাড়ায়, নিচু হয়ে কোমর ধরে, এই মিনিমাম এইটুকু যদি করি তাহলে আমাদের একটা গুড হরমোন রিলিজ হয়, যেটা এই স্ট্রেসকে কমায়, হ্যাঁ, এন্ডোরফিন বলে এটাকে, যেটা খুব ভালো কাজ করে। সো এই শারীরিক কিছুটা ব্যায়াম আমাদেরকে ভালোভাবে হেল্প করবে, বা চলাফেরা করা। তো ওভারঅল এই মানে এগুলোর মধ্যে বা মাধ্যমে আমরা আশা করতেছি বা আশা করতে পারি যে আমরা স্ট্রেসটাকে বা ওই মনোযোগটাকে আমরা ধরে রাখতে পারবো, এবং স্মৃতিশক্তি বাড়াতেও এটা হেল্প করবে। তো এই যে যতটুকু আলোচনা হলো বা যে পয়েন্টগুলো উল্লেখ করলাম, এইটুকুতেই আমার কাছে মনে হয় যে এটা যদি আমরা এই শেষ সময়টুকুতে অন্তত মানতে পারি, এটা আমাদের মনোযোগ বৃদ্ধি বলেন অথবা স্মৃতিশক্তির জন্য সহায়ক হবে।
স্যার আমরা তো স্যার অনেক ব্যাকডেটেড জেনারেশন, তারপরেও স্যার যেটা হয়েছিল যে আমার অ্যাডমিশনের সময় আমি মোবাইল আলমারিতে তালা চাবি মেরে তারপরে পড়াশোনা করেছিলাম, বাট এখনকার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে মোবাইল ছাড়া আমাদের জন্য চলা খুব কঠিন, কারণ আমাদের স্টুডেন্টরা LMS থেকে শুরু করে QA সার্ভিস থেকে শুরু করে ইভেন তারা হচ্ছে আসলে যেভাবেই হোক তারা হচ্ছে ডিভাইস ওরিয়েন্টেড। তাদের আরেকটা কথা, ইয়েস আপনি যেটা বলাই ভালো হলো, এখনকার এই যে কোচিং এর অনেক টেকনিক, অনেক পরীক্ষা দেখা যাচ্ছে মোবাইলে দিচ্ছে, সো সম্পূর্ণভাবে মোবাইল হয়তো রাখা সম্ভব হবে না, অন্তত যে সময়টায় আমি পড়া নিচ্ছি বা পড়ছি ওই সময়টা তাহলে মোবাইল যদি আমি দূরে রাখি তাহলে এটা হেল্পফুল হবে। জি স্যার, শুধু ছাত্রছাত্রীরা না, একই সাথে অভিভাবকরাও কিন্তু একই চাপে আছেন। তো কিভাবে আসলে অভিভাবকরা আসলে আমাদেরকে এই সময় স্টুডেন্টদের কাছে সহায়ক হিসেবে আসলে তারা হয়ে উঠতে পারেন, তো এই বিষয়ে আপনার পরামর্শ থাকলে আমাদেরকে একটু দেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন এবং একদম সঠিক একটা অবস্থায় আপনি উল্লেখ করলেন। এবং দেখা যায় যে অনেক সময় যে স্টুডেন্টদের চেয়ে গার্জিয়ানদের চাপ অনেক বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো এইটা আসলে ম্যানেজ করা জরুরি, কারণ এটা পরোক্ষভাবে ছাত্রছাত্রীর উপরেও চাপ তৈরি করছে। তো সেক্ষেত্রে এক নাম্বার বিষয় হচ্ছে গার্জিয়ানদের জন্য আমার অনুরোধ হবে এবং পরামর্শ হবে, ওনারা যেন বাসায় একটা সহায়ক এবং শান্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। মানে এটা যেন স্টুডেন্টদের জন্য হেল্পফুল হয়। আপনি তাকে চাচ্ছেন, মানে আপনি কি কি করবেন, আমি শুরুতে এটা একটু পয়েন্ট আউট করি আর পরে বলবো কি কি করবে না গার্জিয়ানরা, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু দেম। হ্যাঁ, তো শুরুতে হচ্ছে যে আমরা তাদেরকে পজিটিভলি মোটিভেট করব। আমরা বলবো যে তোমরা বেস্ট এফোর্টটা দাও, রেজাল্ট যাই হোক তুমি যদি তোমার বেস্ট এফোর্টটা দাও, দ্যাটস এনাফ ফর আস। হ্যাঁ, এই কথাটা যদি আমরা বাচ্চাদের মনে, মানে শিক্ষার্থীদের মনে প্রবেশ করিয়ে দিতে পারি, সেটা তাদেরকে মানসিকভাবে অনেক বেশি বুস্ট আপ করবে। এর বাইরে আমরা তাদের কথা শুনবো। গুড লিসেনার হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আমার বাচ্চাটা যে পরীক্ষা দিচ্ছে বা আমার বাচ্চাটা যে প্রিপারেশন নিচ্ছে, আমি হয়তো অনেক বেশি তাকে প্রেশার দিচ্ছি, সরাসরি অথবা সরাসরি না হলেও লেটারালি হয়তো প্রেশার তৈরি হচ্ছে। তো ওর কি কথা, ওর কি সমস্যা আছে, সেটা যদি ও বলার সুযোগ না পায়, সেটা যদি ও আমার সাথে শেয়ার না করে বা শেয়ার করতে যদি অস্বস্তি ফিল করে, তাহলে আসলে আমি বাচ্চা থেকে বেস্ট আউটপুটটা পাবো না। সুতরাং ভালো শ্রোতা হওয়া খুব জরুরি। তারপরে আরেকটা বিষয় যে আমরা তাদের জন্য একটা স্বাস্থ্যকর লাইফস্টাইল এনশিওর করব। আমাদের বাচ্চা পরীক্ষা দিবে, ওর পড়াশোনার পরিবেশটা, যে রুমে পড়ে পড়ার জায়গাটা যেন সুন্দর হয়, আরামদায়ক হয়, এবং খাওয়া দাওয়া বলেন অথবা অন্য আদার্স যে সাপোর্টগুলো আমাদের দেওয়া দরকার সেটা যেন হেলদি হয়, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। আর কিছু জিনিস আছে করা যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, এক নাম্বার বিষয় হচ্ছে অন্যের সাথে তুলনা করা যাবে না। এটা আমরা এটা ইচ্ছা করে করি না, হ্যাঁ, এটা চলে আসে। হয়তো আমাদের সাথে অনেক বেশি হয়েছে, আমাদের বাবারা, আমাদের চাচারা, আমাদের মা খালারা হয়তো এটা অনেক বেশি করেছেন, ওনারা ওনাদের সময় থেকে করে আসছেন বা শুনে আসছেন। আমরাও এটা প্র্যাকটিসটা আমাদের বাচ্চাদের সাথে করি, যে তোকে কি দেই নাই বা তোর কোন জিনিসটার আমি অভাব রেখেছি, তুই কেন পারবি না, ও পারছে, তোকেও পারতে হবে। হ্যাঁ, আমার অফিসের অমুকের বস অথবা বসের ছেলে, হ্যাঁ, ও যদি পারে, তুই না পারলে আমি কিভাবে মুখ দেখাবো, এই যে একটা প্রেশার আমরা তৈরি করি, এটা ওদের জন্য একটা টর্চার। হ্যাঁ, এবং এটা অবশ্যই পজিটিভ কোনো ইম্প্যাক্ট ফেলবে না। সে যে স্ট্রেসড হয়, সে যে আরো বেশি মানে প্যানিক হয়ে যাচ্ছে এটার জন্য, এটার ফলে তার আউটকামটা খারাপ হবে। তাহলে অন্যের সাথে তুলনা করা যাবে না। এরপর আমরা যদি চিন্তা করি, আরেকটা বিষয় এখানে খুব ভালোভাবে কাজ করে, যে অতিরিক্ত নিয়ন্ত্রণ। মানে ও কিভাবে পড়বে সেটা আমি ঠিক করে দিচ্ছি, কারণ আমার মাইন্ডে সেট হয়ে আছে যে ডেইলি 12 ঘন্টা না পড়ে আসলে ভালো পড়া হয় না। আমি তাকে 12 ঘন্টা পড়ানোর জন্য দেখা যাচ্ছে সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখছি, আমি তার ঘুমানোর সময় ঘুম থেকে উঠাচ্ছি ডাক দিয়ে, আমি সে কখন পড়তে বসবে, কোন সাবজেক্ট পড়তে বসবে, টোটাল জিনিসটা আমি হয়তো কন্ট্রোল করার চেষ্টা করছি। আমার ইন্টেনশন ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এটাও বাচ্চাকে আসলে অস্থির করে এবং বাচ্চার মনে একটা ফেলিওরের একটা আশঙ্কা তৈরি করে, যে আমি পারছি না, আমি কখনোই ঠিক মতো হচ্ছে না, কন্টিনিউয়াস আমি যে শুনতেছি, আমি সারাদিন শুনি যে তুই তো আজকে 12 ঘন্টা পড়তে পারলি না বা তোর তো এখনো পড়া বাকি আছে। এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার স্বপ্ন আপনি আপনার বাচ্চার উপর চাপিয়ে দিবেন না, বলবো না। আমরা তো চাইবই যে আমাদের স্বপ্ন আমাদের বাচ্চারা পূরণ করুন, কিন্তু যে জিনিসটা আমি হতে পারি নাই, সেই জিনিসটা যেন বাচ্চাকে আমি বাধ্য না করি, ওকে হতেই হবে। আমি হয়তো আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, অথবা আমি হয়তো অলরেডি ডাক্তার, হতে পারে অনেক গার্জিয়ান আছেন আমাদের ডাক্তার, কিন্তু আমি যে লেভেলটায় যেতে পারি নাই, হ্যাঁ, সেই লেভেলে আমি চাই আমার ছেলে যাক, আমার মেয়ে যাক, এটাই আমার স্বপ্ন। কিন্তু সেটা যখন চাপিয়ে দিতে যাব, যেটা হতেই হবে, ডাক্তারই হতে হবে, ডাক্তার না হলে জীবনের কোনো মূল্য নাই,
এই যে একটা অবস্থা আমরা তৈরি করে ফেলি, সেটা আসলে ঠিক না। ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে, শুরুর দিকের মেডিকেলে চান্স পেতে হবে, ডেন্টালে চান্স পাওয়া যাবে না, অথবা পিছনের দিকে যাবে না। যেখানে মানে এই যে ওভারঅল একটা মানে অবস্থা আমরা তৈরি করে ফেলি, এইটা আসলে বাচ্চাকে স্বাভাবিকভাবে প্রস্তুতি নিতে দেয় না। সে যখন পড়তে বসে তার মনে হয় আমাকে তো ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে, কিন্তু এটা তার জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, এক্সট্রা প্রেশার তৈরি করে। তো উইথ রেসপেক্ট টু দেম, গার্জিয়ানদের কাছে আমরা বলতে চাই যে আপনাদের ইন্টেনশন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই এবং প্রশ্ন করার সাহস আমরা দেখাচ্ছি না, কিন্তু যে সিস্টেমটা বা যে প্র্যাকটিসটা আমরা মাঝে মধ্যে করে ফেলি, সেটাই আসলে বাচ্চার উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায়। চেষ্টা করবো আমরা যেন ওভারঅল একটা শান্ত পরিবেশ এবং একটা আইডিয়াল পরিবেশ আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি। অতিরিক্ত নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসতে হবে। নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু অতিরিক্ত যেন না হয়। জি স্যার, আপনি মনে হয় জানেন যে এবার আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে ডিউরেশন, আগে তো ছিল 60 মিনিট, এবার সেখান থেকে বাড়িয়ে 75 মিনিট করা হয়েছে। তো এটা কি স্টুডেন্টের উপরে আলাদা করে কোনো মানসিকভাবে তারা কি একটু রিল্যাক্স হতে পারবে কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, মানে এটা একটা ভালো প্রশ্ন, কারণ আমিও শুনেছি যে অনেক দিন পরে মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় বেড়েছে। তো সময় বাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই ভালো, কারণ আগের চেয়ে বেশি সময় নিয়ে শিক্ষার্থীরা চিন্তা ভাবনা করে প্রশ্নের উত্তর দিতে পারবে। আগে যেমন একটা প্যানিক একটা অবস্থা তৈরি হইতো যে আমাকে এই মিনিটের মধ্যে এতটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটার একটু সময় বাড়লো। 33 সেকেন্ডের মধ্যে একটা করে কোশ্চেন অ্যানসার করতে হতো। তো ডেফিনেটলি এটা কিছুটা সময় বেড়েছে এবং এটা তার জন্য সহায়ক হবে। তবে আরেকটা বিষয় আমি একটু মানে নোটিশ করতে চাই, যেটা মাথায় রাখা উচিত, যে আগে থেকেই যদি, যেহেতু আমরা জানি যে এবার সময় বেড়েছে, এটার জন্য যদি আমি শুরুর দিকে রিল্যাক্সড অবস্থায় পরীক্ষা দেওয়া শুরু করি, তখন গিয়ে দেখা যাবে যে শেষের দিকে আবার সময় ঘাটতি হয়ে যেতে পারে। তো সুতরাং আশা করি ইতিমধ্যেই মক টেস্টে বা যে পরীক্ষাগুলো অলরেডি ওরা দিচ্ছে আমাদের কাছে এসে রেটিনাতে, তো সেখানে ওরা এই সময়টা অলরেডি এভাবেই প্র্যাকটিস করেছে। আমরা ওদেরকে 10 মিনিট করে সময় কম দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, এটা ওদেরকে হেল্প করবে। কিন্তু ওরা যেন মানে অতিরিক্ত রিল্যাক্স হয়ে গেলে সেটা আসলে ক্ষতির কারণ হবে। আবার সময় যেহেতু বেড়েছে, প্রশ্নের প্যাটার্নে কিছুটা আগের চেয়ে কাঠিন্য আসতে পারে, এটাও মাথায় রাখতে হবে। সো এটা আমার কাছে মনে হয় পজিটিভিটিটাই বেশি এতে। জি স্যার, এটা আসলে স্যার মানে স্টুডেন্টদের উপরে, কারণ আমাদের কিছুটা হচ্ছে সিলেবাসেও কিছুটা চেঞ্জ আসছে, তো আমার মনে হয় যে স্টুডেন্টদের জন্য এটা খুব বেশি ক্ষতিকর হবে না ইনশাআল্লাহ। না, ক্ষতিকর তো হবেই না, যদি একটা জিনিসই মাথায় রাখতে হবে, তারা যেন অতিরিক্ত আবার রিল্যাক্স না হয়ে যায় ইস্যুটাতে, তাহলে অসুবিধা হবে না। স্যার, এখন আমাদের কাছে অনেক গার্জিয়ানরা আসেন, তারা হচ্ছে বলে যে বাবা আমার ছেলে হচ্ছে সে ধর্মীয় আচার আচরণ বা এগুলো ঠিকমতো পালন করতেছে কিনা। আমরা তো বলি, কিন্তু তোমরাও যদি একটু বলো তাহলে স্টুডেন্টদের উপরে একটা আলাদাভাবে একটা হচ্ছে পজিটিভ একটা ইমেজ ক্রিয়েট করে। তো স্যার, আপনার কাছে কি মনে হয় যে ধর্মীয় আচার আচরণ বা সৃষ্টিকর্তার প্রতি ইবাদত বা প্রার্থনা, এইটা কি মানসিক চাপ কমাইতে একজন স্টুডেন্টকে হেল্প করতে পারে কিনা? ভালো একটা প্রশ্ন। আসলে মোটা দাগে আমরা তো সবাই চাই ধর্মীয় প্র্যাকটিসটা আমাদের মধ্যে চালু থাকুক, আমরা যে ধর্মেরই হই না কেন। এটা নিয়ে জোরাজুরি নাই, কিন্তু আমরা যদি সায়েন্টিফিক ব্যাখ্যায় যেতে চাই, তো সেক্ষেত্রে আসলে ধর্মীয় যে অনুশাসনগুলো আমাদের আছে সব ধর্মেই, যে প্র্যাকটিস, রিলিজিয়াস প্র্যাকটিসের যে বিষয়গুলো, এগুলো আসলে হেল্পফুল আমাদের জন্য। আমরা যদি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমাদের যখন আমরা অনেক পড়ছি কিন্তু একটা সময় গিয়ে মনে হচ্ছে যে আমাদের মানে আর কোনো কিছুই কি তাহলে হবে না, একটা ভয় কাজ করে। তো সেই জায়গায় আমাদের যদি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে পারি, এটা আমাদের একটা আশার জায়গা হতে পারে, যে ঠিক আছে আমি আমারটুকু করলাম, বাকিটুকু সৃষ্টিকর্তা আল্লাহ হেল্প করবে আমাদেরকে, বা আল্লাহ যেটা করবে সেটা ইনশাল্লাহ ভালোই হবে। এই চিন্তাটুকু একটা আলাদা মানসিক বুস্ট আপ করে। বা যখন আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকতেছে না, সেই জায়গাটায় আমার যাওয়ার জায়গা হচ্ছে এইটা। এবং মানে আমার যে ইমোশনাল, আমি যখন হতাশ হয়ে যাই, আমি যখন আমার প্রচন্ড কান্না পাচ্ছে, আমার যখন প্রচন্ড মনে হচ্ছে যে আমি আর পারবো না, এই বিশেষ দুর্বল মুহূর্তগুলোতেও আমি যদি আমার সৃষ্টিকর্তার সাথে একটু কানেক্ট হতে পারি, এটা আমাকে সাইকোলজিক্যালি অনেক বেশি রিলিফ দেবে। এই তো গেল ধরেন সাইকোলজিক্যাল দিক নিয়ে আমি বললাম। আর আমরা যদি ফিজিওলজিক্যাল এবং নিউরোলজিক্যাল অ্যাসপেক্টে বলি, ধর্মীয় অনুশাসন প্র্যাকটিস আমাদেরকে আসলে হেল্পই করে। যেমন ধরেন আপনার যে গবেষণায় দেখা গেছে, আমরা যখন রিলিজিয়াসলি অ্যাক্টিভ থাকি, প্র্যাকটিস করি, আমাদের ব্রেইনের যে অংশগুলা ভয় দুশ্চিন্তা তৈরি করে, সেই অংশগুলা কিছুটা কম কাজ করে বা নিষ্ক্রিয় হয়, আর এর বদলে যা আমাদেরকে ফোকাস এবং মানসিক শক্তিটাকে বাড়ায়, প্রিফ্রন্টাল কর্টেক্স যে এরিয়া, সেটা অ্যাক্টিভ হয়ে যায়। এর বাইরে আমরা যখন রিলিজিয়াস প্র্যাকটিসে করি, ধরেন কাইন্ড অফ নামাজ অথবা মেডিটেশন, দেখা যায় যে এই ধর্মীয় প্র্যাকটিসটা আমাকে আমার যে স্ট্রেস হরমোন কর্টিসল এর মাত্রা কমাতে সাহায্য করে। আর এর বাইরে সারা জীবন শুনে আসছি
যে নামাজে উঠা বসা হয়, ব্যায়াম হয়, ধর্মীয় যে প্র্যাকটিসগুলো, সেটাও যদি আমি চিন্তা করতে চাই যে হ্যাঁ হয়, আসলেই তো হয়, একটু রিল্যাক্স, একটু মুভমেন্ট হয়, প্রেসারের মধ্যে একটু নামাজ পড়ে একটু ব্রেক। তো ওভারঅল আসলে সৃষ্টিকর্তার সাথে কানেক্ট হতে পারলে আমার মানসিক রিলিফের একটা রাস্তা তৈরি হলো, গুড ওয়ে। আমি এটাকে উৎসাহই দিব এবং পরামর্শ দিব যে এটা হওয়াই উচিত। স্যার, অনেক সময় যেটা হয় যে পরীক্ষার সেন্টারে যাওয়ার সময় অনেকে প্যানিকড হয়ে যায় যে হোয়াট টু ডু, এরকম একটা সিচুয়েশন, এবং অনেকে হচ্ছে খাবার না খেয়েও পরীক্ষার হলে চলে যায়, এবং ওখানে যাওয়ার পরে দেখা যায় যে আর সে প্রেশার নিতে পারে না, সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এরকম একটা মানে অকওয়ার্ড সিচুয়েশন পরীক্ষার দিন কম বেশি সব সেন্টারে আমরা দেখতে পাই। এর বাহিরেও পরীক্ষা দিয়ে আসার পরেও যে কি হবে কি হচ্ছে, মানে একটা ভয় আতঙ্ক কাজ করে। তো এই সময়টা মানে পরীক্ষা দেওয়ার আগে বা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের পূর্ব মুহূর্ত, এই দুইটা সময়ের মধ্যে আসলে কিভাবে একজন স্টুডেন্ট নিজেকে আসলে শান্ত রাখতে পারে? আচ্ছা, আমরা পরীক্ষার হলে যাওয়ার আগে বিশেষভাবে কিছুটা রেডি হওয়ার বিষয় আছে। আমার কাছে মনে হয় যে আমি সারা বছর বা সারা যে সময়টায় আমি প্রিপারেশন নিলাম, সেটা যেমনই হোক, পরীক্ষার আগের রাতে আমি যদি সারা রাত পড়ি, এটা আসলে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু নাই, এর চেয়ে বোকার মতো আর কোনো কাজ নাই। আপনি যা 3 মাসে পরে শেষ করতে পারেন নাই, সেটাই পরীক্ষার আগের 3 ঘন্টা রাতের বেলা ঘুম নষ্ট করে পড়ে আসলে কোনো কিছু উদ্ধার হবে না। সেক্ষেত্রে পরীক্ষার আগের রাতটা একটা সুন্দর ঘুম হওয়া খুবই জরুরি, এবং প্রপার মিল নেওয়া খুবই জরুরি। কারণ আমি যদি ঠিকমতো না খাই, আমার ব্রেনে গ্লুকোজ সাপ্লাই ঠিক মতো হবে না। ব্রেনে যদি গ্লুকোজ সাপ্লাই না হয় সময় মতো আমার সঠিক উত্তর মনে আসবে না, আমি অযথাই অস্থির হয়ে যাব, প্যানিকড হব, আমার হাইপোগ্লাইসেমিয়া হবে। সব কিছু মিলিয়ে একটা ডিজাস্টার হয়, এবং আমরা দেখি যে পরীক্ষার হলে কেউ না কেউ হঠাৎ করে পড়ে গেছে, হ্যাঁ, হঠাৎ করে প্যানিকড হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয়, আর এরপরেও যদি প্যানিক অ্যাটাক হয়েই যায় বা খুব অস্থির লাগতে থাকে, সেক্ষেত্রে কিছু টেকনিক আছে, আমরা সেগুলা ইউজ করতে পারি। যেমন আমরা এটাকে বলি মানে গ্রাউন্ডিং টেকনিক বলি, হ্যাঁ, যে যেটার মাধ্যমে প্যানিক অবস্থা থেকে তাৎক্ষণিক রিলিফ পাওয়া যায়। একটা সহজ মেথড এখানে শেয়ার করি আমার স্টুডেন্টদের জন্য বা শিক্ষার্থীদের জন্য। আমরা 5 4 3 2 1, হ্যাঁ, এই একটা মেথডে আমরা গ্রাউন্ডিং টেকনিকটা ইউজ করতে পারি। মানে আমি যখন খুব প্যানিকড, তখন আমি সাথে সাথে নিজেকে চিন্তা করব যে আমি এটা থেকে বের হয়ে আসব। কিভাবে বের হব? আমি একটু যে কোনো জায়গায় করা যায়, এটার পজিটিভ দিক। আপনি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতেও আপনি মাঝখানে 1 মিনিট সময় নিয়ে কাজটা করতে পারবেন। যদি আপনি অনেক বেশি প্যানিকড হন, আপনি পরীক্ষার হলে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, অস্থির লাগছে, আপনি তো সেই সময় করতে পারবেন। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বসে আছেন, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এটা করা যায়। এটা করার সিস্টেমটা হচ্ছে, আবারও বলি, 5 4 3 2 1। শুরুটা হবে, আপনি যে জায়গাতে যে অবস্থায় আছেন সেখানে একটু রিল্যাক্সড হন, একটু লম্বা করে শ্বাস নেন, নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আস্তে করে মুখ দিয়ে লম্বা করে ছাড়বেন। তারপরে আপনি 5টা জিনিস দেখবেন। 5 মানে 5টা জিনিস দেখা। আপনি আপনার আশেপাশের 5টা জিনিস কি হতে পারে? এই যে আমি এখানে বসে আছি, আমি আমার সামনে মাইক আছে, মাইকটার দিকে তাকালাম। আমার সামনে একটা মগ আছে, আমি মগের দিকে তাকালাম। আমি আপনার চোখে চশমা আছে, চশমার দিকে তাকালাম। আপনার টাইয়ের দিকে তাকালাম। আপনার কলারে পাশে একটা পিন আছে সুন্দর, সেটার দিকে তাকালাম। আমি এরকম 5টা জিনিস দেখব। এটা হচ্ছে 5 থিংস টু সি। তারপর হচ্ছে 4 হচ্ছে শোনা। আমি আমার কান দিয়ে আমি শুনবো 4টা জিনিস, চোখ বন্ধ করে আমি শোনার চেষ্টা করব। কি শুনতে পারি? তাৎক্ষণিকভাবে কি হবে? আমার কাছে তো গান বাজনা নাই যে আমি কি শুনবো। আপনি চোখ বন্ধ করেন, আপনি আপনার যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি সেটার শব্দ শুনেন। আপনার পাশে যে টুং করে শব্দ হচ্ছে, আপনার ঘড়িটা টিকটিক করে বাজতেছে, আপনার পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, এই ধরনের 5টা শব্দ আপনি আলাদাভাবে শুনবেন। 4টা শব্দ। তারপরে 3টা জিনিস আপনি কি করবেন? নাক দিয়ে স্মেল করবেন। কি আছে? আপনি আপনার বডি যে স্প্রেটা দিয়ে এসেছেন সেটার স্মেলটা নেওয়ার চেষ্টা করেন। আপনি পরীক্ষার হলে বসে আছেন, আপনার কলম যে আছে, কলমের কোনো স্মেল আছে কিনা সেটা নেওয়ার, কালির কোনো স্মেল আছে কিনা নেওয়ার চেষ্টা করেন। এভাবে 3টা স্মেল আপনি আপনার আশপাশ থেকে আলাদাভাবে নেওয়ার চেষ্টা করেন। আর কি হতে পারে? 2টা জিনিস কি করবেন আপনি? 2টা জিনিস আপনি টাচ করবেন। কি টাচ? আপনি আপনার কলমটাই টাচ করেন। কলমটা ধরতে কেমন, এটা কি আপনার কাঠের নাকি আপনার প্লাস্টিকের কলম, সেটা আপনি বুঝতে পারলেন। আপনি আপনার কাপড় টাচ করেন, কাপড়ের সুতার টেক্সচারটাকে আপনি ফিল করেন। এই যে আপনি আপনার আরেকটা জিনিস আছে, এটা বলেই শেষ করি। আরেকটা জিনিস, যে কোনো একটা ইমোশন নিয়ে ভাবেন। আপনি আপনার বাবার সাথে কোন ইমোশনে কানেক্টেড, আপনার মা আপনাকে কতটা ভালোবাসে, আপনি আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে, ফ্রেন্ডকে কিভাবে মিস করেন, এই ধরনের বিষয়গুলো ওই সময়টা একটু ভাববেন।
এই যে 5টা জিনিস আমরা করলাম, এর মাধ্যমে যেটা হয়, আপনার যে পরীক্ষার ভীতিটা ছিল বা পরীক্ষা নিয়ে আপনি টেন্সড ছিলেন, সেই জায়গাটা থেকে আপনি কিন্তু মানে অন্য জায়গায় চলে আসলেন এবং তাৎক্ষণিকভাবে ওই প্যানিকনেসটা কমে যায়, কমে যেতে বাধ্য। জি স্যার। ঠিক আছে, মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলে। এটা একটা মেথড, আরো এরকম অনেক মেথড আছে তাৎক্ষণিকভাবে করার মতো একটা সিস্টেম হচ্ছে এটা। তো এই রকম ওয়েতে আমরা আমাদের প্যানিক অ্যাটাকটাকে কমাতে পারি। যদি খুব অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা একটু আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে ছোটখাটো কিছু মেডিকেশন আছে সেগুলোও ইউজ করতে পারি, ডাক্তারের পরামর্শ, নিজে নিজে না। এইভাবে আমার মনে হয় পরীক্ষার দিনের সময়টা আমরা ওভারকাম করে ফেলবো। তারপরে পরীক্ষা দিয়ে আসার পরে আরেকটা অস্থির অবস্থা তৈরি হয়। যেটা হয় যে পরীক্ষার প্রশ্ন অনেক সহজ, এবার মনে হয় 100-তে 100 এবং যে খারাপ পরীক্ষা দিছে সেও এটাই বলে যে আমি তো 100-তে 100ই, 100টা এত সহজ প্রশ্ন হয়েছে। অনেক সময় সহজ হয়, আবার অনেক সময় যেটা হয় যে বের হয়ে এসে মিলানো যখন শুরু হয় আশেপাশ থেকে, দেখা যায় যে আমারটা আর মিলতেছে না, বাকি সবারটা মিলতেছে। দুইটা সিনারিও আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হবে, পরামর্শ হবে যে পরীক্ষা দিয়ে এসে পরীক্ষার প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা করার আসলে দরকার নেই। এই চিন্তাটা আপনাকে কোনোভাবে তো হেল্প করবে না। হেল্প করবে আপনার রেজাল্ট যদি ভালো না হয়, পরের বার আপনি যখন প্রস্তুতি নেবেন তখনের জন্য আপনি এই প্রশ্ন নিয়ে আবার বসতে পারেন, কিন্তু রেজাল্ট আউট হওয়ার আগে এই প্রশ্ন নিয়ে আর কোনো কাজ নাই। সুতরাং প্রশ্ন নিয়ে মিলানো, কয়টা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই জিনিসটা একদমই নিষেধ। আমি করব নিষেধ, আমি কখনো করি নাই। তো এরপরে আপনি যে অখণ্ড অবসর পেলেন, আপনি গতদিনও 12 ঘন্টা পড়াশোনা করেছেন, কিন্তু আজকে আর পড়াশোনা নাই। সুতরাং এই অবসরটাকে উপভোগ করেন। রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো এতদিন জমে ছিল, অনেক সিনেমা হয়তো আপনি দেখতে পান নাই, অনেক গান হয়তো বের হয়েছে আপনি শুনতে পান নাই, অনেক ফ্রেন্ডের সাথে কথা বলা হয় নাই, অনেক আত্মীয়, অসুস্থ আত্মীয় হয়তো কেউ আছে যার সাথে দেখা করা হয় নাই, এই সময়টাকে 2 দিন বা 3 দিন যে সময় পাওয়া যায়, এই সময়টাকে কাজে লাগান। আপনি একদমই মানসিকভাবে পরীক্ষা রিলেটেড আর কানেক্টেড থাকেন না। এটা হচ্ছে আমার পরামর্শ। আরেকটা জিনিস করা যাবে এবং করা উচিত, যে সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে আপনার কথাবার্তাটা চলতে থাকুক। আপনি আপনার নামাজে, আপনার প্রার্থনায় আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট যেন আসে সেই দোয়াটা করবেন, সেটায় কোনো অসুবিধা নেই। তাহলে আমার মনে হয় আলাদা করে আর মানসিক চাপ তৈরি হবে না। এটাই আসলে হয়, পরীক্ষা দিয়ে আসলে আর কাজ করার মতো কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সময়টা তখন আমরা ওই কারণেই দেখা যায় যে অনেক বেশি টেনশন করি যে কি হবে, আচ্ছা আমার কি এটা ঠিক দেখাইছিলাম, বা আমি রোল কি ভুল পূরণ করছিলাম কিনা। এটা খুব কমন সিনারিও, পরীক্ষা দিয়ে আসার পরে মনে হয় সেট কোড কি ঠিকঠাক ফিল আপ করছিলাম কিনা, এইরকম একটা ভয় কাজ করে। জি। তো যাই হোক স্যার, আমার কাছে যেটা মনে হয় যে অনেকের কাছে মনে হইতে পারে যে এইটা তো পরীক্ষার আগে স্বাভাবিকভাবেই একটা চাপ থাকেই, কিন্তু কখন এটা আর স্বাভাবিক চাপ নাই, স্টুডেন্ট কখন বুঝতে পারবে যে এটা আর স্বাভাবিক চাপের মধ্যে নাই, বা গার্জিয়ানও বা কখন এটা ফিল করবে যে স্টুডেন্ট সে আসলে পরীক্ষা নিয়ে যে ভয়টা পাচ্ছে সেটা আর স্বাভাবিক অবস্থায় নাই। সেটার জন্য অবশ্যই একজন প্রফেশনালের কাছে যেতে হবে। স্টুডেন্টের বা গার্জিয়ানের কাছে কখন আসলে প্রফেশনালের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? গুড, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন? কারণ আমরা আমাদের চেম্বার লাইফে এই ধরনের পেশেন্ট রেগুলার ফেস করি, যে আসে আমাদের কাছে যে আর পারছে না আর এটা নিতে। তো এটা জানতে হবে কখন আসতে হবে। কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে যে এটা হলে আর অপেক্ষা করা যাবে না। এমন যদি হয় যে আমার অনেক বেশি ইরিটেবল হয়ে গেছি, আমি কোনো কিছু আর সহ্য হচ্ছে না, স্বাভাবিক কথাবার্তা ফ্যামিলির, বাবার, মার, ছোট ভাই বোনের আমি নিতে পারছি না, অল্পেই আমি খুব বাজেভাবে রিয়েক্ট করছি, এরকম যদি হয়, এমন যদি হয় আমার ঘুম খুব কমে গেছে, কোনোভাবেই আমি ডেইলি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাতে পারছি না, চেষ্টা করেও হচ্ছে না, তারপরে খুব মন খারাপ থাকে, অল্পেই কান্না চলে আসতেছে, একটু পর পর আমি চোখ মুছতেছি। কান্না কোনো খারাপ জিনিস না, কান্না একটা ভালো ইমোশন, হ্যাঁ, এবং একটা গুড ওয়ে টু এক্সপ্রেস ইনার ফিলিংস। বাট এটা যদি অস্বাভাবিক হয়, কান্নার মতো ঘটনা ঘটে নাই, তারপর আপনি চোখে পানি আসছে, এরকম যদি হয়, তারপরে কোনো আনন্দের ঘটনাতে আমার যদি আনন্দ না লাগে, হ্যাঁ, কোনো কিছুতে আমার কোনো আগ্রহ কাজ করছে না, হ্যাঁ, আমি শুধু হতাশাজনক কথাবার্তায় আমার মাথায় আসতেছে, আমি মাথা থেকে এই চিন্তা বের করাই সম্ভব হচ্ছে না, ওভারঅল আমার লাইফটা যদি আমি আর সঠিক ওয়েতে পারফর্ম করতে পারছি না, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে কি যেন হচ্ছে না, এরকম একটা অবস্থা যদি হয়, আবার উল্টাটাও অনেক সময় হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নেগেটিভ ইমোশনগুলোর মধ্যে অনেক সময় মনে হয় যে আমি আত্মহত্যা করব, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি আর বেঁচে থেকে লাভ নাই, আমি আর টেনশন নিতে পারছি না, কখনো যদি আত্মহত্যার অ্যাটেম্প্ট হয়ে যায়, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোতে খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে গার্জিয়ানকে এবং যে পরীক্ষার্থী তাকেও। এর বাইরে যদি এমন হয় অস্বাভাবিক অনেক বেশি আনন্দ লাগছে আমার হঠাৎ করে, হ্যাঁ, অনেক সময় হয় এটা, হ্যাঁ, যে ওভার স্ট্রেস থেকে একটা ইউফোরিক কন্ডিশন তৈরি হয়ে যায়, হ্যাঁ, এটা
মুড ডিসঅর্ডার টাইপ একটা মানে সিচুয়েশন অ্যারাইজ করে। তো দেখা যাচ্ছে যে কথা আমি অনেক বেশি কথা বলছি, হ্যাঁ, আমি যে বিষয়ে আমার এঙ্গেজ হওয়ার কথা না সেটাতেও আমি এঙ্গেজ হচ্ছি, আমাকে ঘুম কমে গেছে এবং আমি খুব আনন্দ হচ্ছে আমার যে আমার ঘুম কম হচ্ছে, আমি অনেক বেশি পড়তে পারবো। ডেইলি দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি আমি ঘুমাচ্ছি না এবং এটা নিয়ে আমার কোনো ডিস্ট্রেস নাই। তারপরে আমি অনেক বেশি টাকা পয়সা খরচ করছি, অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, মোট কথা, এবং এমন সব কথাবার্তা বলছি যেটা আসলে বাস্তব না। হ্যাঁ, এই ধরনের মোট কথা স্বাভাবিক এর বাইরে অস্বাভাবিক আচরণগুলো যখন প্রকাশ পাবে তখনই আসলে গার্জিয়ানের উচিত, এবং নিজে যদি বুঝতে পারি, অনেক সময় যার হয় সে নিজে বুঝতে পারে না। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অবজার্ভ করতে হয়। সাবজেক্টিভ সেন্স মানে সাবজেক্টিভলি এটা বুঝতে পারে না অনেক সময়। তো সেক্ষেত্রে যারা আশেপাশের মানুষজন আছেন ওনারা এটা দেখে বুঝবেন যে এখন আসলে আমাদের কাছে নিয়ে আসতে হবে সাইকিয়াট্রিস্ট অথবা মনোরোগ বিশেষজ্ঞর কাছে, এবং নিয়ে আসলে আমাদের পরামর্শে আমাদের কিছু মেডিকেশন এটা আবার খুব দ্রুতই সহজ হয়। তো এরকম যদি অস্বাভাবিক অবস্থা 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ ধরে পারসিস্ট করে সেক্ষেত্রে আর দেরি করা যাবে না। জি স্যার একটা ভালো পয়েন্ট বলেছিলেন, সেটা হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্প। আমরা লাস্ট 2 টার্ম যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়েছে বা এখনকার যে জেনারেশন জেনজি জেনারেশন, এদের মধ্যে এই রকম সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার ঘটনাগুলো কিন্তু একটু বেশি, মানে যেটা যে আগে যে কোনো সময় থেকে একটু বেশি। তো এইটার পিছনে আপনার কোনো পরামর্শ আছে কিনা যে গার্জিয়ানরা কিভাবে আরেকটু সতর্ক হইতে পারবে, বা কিভাবে আসলে তারা আমাদের যারা কোমলমতি বাচ্চারা আছে তাদেরকে কিভাবে আরেকটু মোটিভেট করা যায় পজিটিভ মোটিভেশন দিয়ে? আসলে আত্মহত্যা এর চেয়ে দুঃখজনক আসলে কোনো কিছু হতে পারে না, এবং এই অবশ্যই মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর সফলতা ব্যর্থতা খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই, কিন্তু জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নাই। তো আমাকে আসলে এইটুকু সচেতন হতে হবে যে আমার জীবনের মূল্য কতটুকু, আমি আমার জন্য কতটুকু অপরিহার্য, আমার পরিবারের জন্য আমি কতটুকু অপরিহার্য, এটা যেমন আমাকে বুঝতে হবে, আমার পরিবারের গার্জিয়ানকেও বুঝতে হবে। সো এমন চাপ আমি তৈরি করব না যেটা আমার জীবন বের করে ফেলবে আমার থেকে। এটা আমার কাছে মনে হয় এইটুকু ভাবে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলেই এটা সম্ভব, ওভারকাম করা। আত্মহত্যার মতো চিন্তা মাথায় আসলেও সেটা সাথে সাথে ওভারকাম করে ফেলতে হবে, এবং এটা সম্ভব। আমাদের হেল্প নিতে হবে, মনের কথা, মনের দুঃখ, মনের হতাশা চেপে রাখা যাবে না। হ্যাঁ, গল্প করতে হবে, কথা বলতে হবে, তাহলে দেখা যাবে যে ওই অবস্থা পর্যন্ত আর এই বিষয় যাবে না। এটাই আল্লাহ তো আসলে সবাইকে নিয়ে আল্লাহর প্ল্যান আছে, তার হয়তো আরো ভালো কোনো ফরম্যাটে যাওয়ার সুযোগ আছে। তো যাই হোক স্যার, আপনি আসলে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনার সময় দিয়েছেন, মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের স্টুডেন্টরা এর থেকে অনেক বেশি উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। আর একদম শেষে স্যার, আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান স্যার। ধন্যবাদ। আমি রেটিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এটা আসলে খুবই সময় উপযোগী একটা প্রোগ্রাম হলো বলে মনে করি আমি। আশা করি স্টুডেন্টরা, গার্জিয়ানরা এখান থেকে পজিটিভ মেসেজগুলো নিতে পারবে। আমরা আমাদের মতো চেষ্টা করলাম। আমি শেষ করব একটা কথাই বলে, আসলে স্টুডেন্টদেরকে বুঝতে হবে আর একটা জিনিস, যে কোন জিনিসটার কন্ট্রোল আমার হাতে আছে। আমি আমার অতীতকে কন্ট্রোল করতে পারবো না, কারণ অতীত হয়ে গিয়েছে। আমি আমার ভবিষ্যৎকে কন্ট্রোল করতে পারবো না, কারণ ভবিষ্যৎ এখনো ঘটে নাই। সো ভবিষ্যতের বিষয় নিয়ে আমি যদি অনেক বেশি চিন্তা করি যে ভবিষ্যতে কি হবে, আমি কি চান্স পাবো না, যদি চান্স না পাই তাহলে তো আমার জীবনের কোনো মূল্য নাই, এই ভবিষ্যতের কন্ট্রোল তো আমার হাতে নাই। আমার হাতে কন্ট্রোল আছে বর্তমানের, প্রেজেন্ট টাইমটাতে। সো এভরি টাইম, যে সময়টা বর্তমান, এটার যদি বেস্ট ইউটিলাইজেশন আমরা করতে পারি, এই সময়টা যদি আমরা ভালো থাকি, বর্তমান সময়টাকে যদি ভালো থাকি, এই বর্তমানটাই যখন অতীত হবে, অতীতও ভালো হবে, এবং এই বর্তমান যখন ভবিষ্যৎ গড়বে, ভবিষ্যৎও ভালো হবে। তো ওভারঅল আমরা একটা সাকসেসফুল লাইফ আমাদের ইনশাল্লাহ হবে। সো এটাই শেষ না, এই জার্নি শেষ জার্নি না। সো অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত স্ট্রেস আসলে পজিটিভ কোনো বার্তা বা পজিটিভ কোনো ঘটনা আসলে নিয়ে আসবে না। তো আমি আশা করব আমাদের আজকের এই আলোচনা থেকে পজিটিভ যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়েই আমাদের স্টুডেন্টরা, আমাদের গার্জিয়ানরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে। ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে তোমরা স্যারের মনোমুগ্ধকর আলোচনা শুনলে। আশা করি এই আলোচনা তোমাদেরকে সামনের জীবনে অনেক বেশি সহযোগিতা করবে। দেখা হবে অন্য কোনো এক প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।